ভারতের সংবিধান কিন্তু শুধু একটা আইনের বই না, এর ভেতরে একদম গভীরে নাগরিকদের জন্য রয়েছে দারুণ কিছু রক্ষাকবচ, আর এগুলোকেই আমরা বলি মৌলিক অধিকার। তো আজকের এই আলোচনায় আমরা ঠিক এই রক্ষাকবচগুলোর মধ্যে অন্যতম একটা সাম্যের অধিকার, সেটা নিয়েই কথা বলবো। চলুন আলোচনাটা শুরুই করা যাক একটা প্রশ্ন দিয়ে। ভাবুন তো একবার, রাষ্ট্রের যে বিপুল ক্ষমতা, তার সামনে একজন সাধারণ নাগরিকের সুরক্ষার জন্য সবচেয়ে বড় ঢাল বা রক্ষা কবচটা আসলে কি হতে পারে? এই প্রশ্নটাকে কেন্দ্র করে আমরা আজকের পুরো বিষয়টা বোঝার চেষ্টা করব। আর ওই যে প্রশ্নটা করলাম, তার উত্তরটা কিন্তু আমাদের সংবিধানের মধ্যেই দেওয়া আছে, আর সেটাই হলো আমাদের সাংবিধানিক রক্ষাকবচ, মৌলিক অধিকার। চলুন এবার গভীরে গিয়ে দেখি এই অধিকারগুলো আসলে কি জিনিস। তো এই যে আমরা মৌলিক অধিকার বলছি, এগুলো আসলে কি? সোজা কথায় এগুলো হলো একদম বেসিক কিছু মানবাধিকার, যা রাষ্ট্র তার প্রত্যেক নাগরিককে দিতেই হবে, কোনো রকম বৈষম্য করা চলবে না। আমাদের সংবিধানের পার্ট 3-তে অনুচ্ছেদ 12 থেকে 35-এর মধ্যে এই অধিকারগুলোর কথা বলা আছে। আর জানেন, এর পেছনে একটা বড় অনুপ্রেরণা ছিল আমেরিকার বিখ্যাত বিল অফ রাইটস। এই অধিকারগুলোর আসল উদ্দেশ্যটা কি, সেটা কিন্তু এই একটা লাইনেই পরিষ্কার হয়ে যায়। ব্যক্তির শাসন নয়, আইনের শাসন। মানেটা হলো, দেশটা কোনো একজন ব্যক্তি বা গোষ্ঠীর ইচ্ছামতো চলবে না, চলবে আইনের উপর ভিত্তি করে। এর মূল লক্ষ্যই হল আমাদের রাজনৈতিক গণতন্ত্রকে আরও মজবুত করা, আর সরকার যাতে কখনো স্বৈরাচারী হয়ে উঠতে না পারে সেই ব্যবস্থা করা। তবে হ্যাঁ, একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে, এই যে রক্ষাকবচের কথা আমরা বলছি, এগুলো কিন্তু একেবারে শর্তহীন নয়, এগুলো অ্যাবসলিউট না। কিছু বিশেষ পরিস্থিতিতে রাষ্ট্র কিন্তু এগুলোর ওপর যুক্তিসঙ্গত বিধিনিষেধ আরোপ করতেই পারে। তো চলুন এবার সেই নিয়মকানুনগুলোই একটু দেখে নেওয়া যাক। এখানে দুটো ব্যাপার খুব ভালো করে বুঝতে হবে। প্রথমত, এই অধিকারগুলো কিন্তু জাস্টিসেবল বা বিচারযোগ্য। এর মানে কি? হল, যদি কোনো মৌলিক অধিকার লঙ্ঘন করা হয়, একজন নাগরিক কিন্তু সোজাসুজি হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারবেন। আর দ্বিতীয়ত, যেটা একটু আগেই বললাম, এগুলো শর্তহীন নয়। রাষ্ট্র চাইলে জনস্বার্থের কথা মাথায় রেখে এগুলোর উপর কিছু রিজনেবল রেস্ট্রিকশন বা যুক্তিসঙ্গত বিধিনিষেধ আনতেই পারে। শুধু বিধিনিষেধই নয়, কিছু চরম পরিস্থিতিতে, যেমন ধরুন দেশে যখন জাতীয় জরুরি অবস্থা জারি হয়, তখন কিন্তু এই অধিকারগুলো সাময়িকভাবে স্থগিত করে দেওয়া যেতে পারে। তবে এখানে একটা বিরাট কিন্তু আছে। অনুচ্ছেদ 20 আর 21, জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার, এই দুটোকে কোনো অবস্থাতেই স্থগিত করা যায় না, পরিস্থিতি যতই খারাপ হোক। এছাড়াও দেশের সুরক্ষার কথা ভেবে সশস্ত্র বাহিনী বা গোয়েন্দা সংস্থার সদস্যদের জন্যও কিন্তু সংসদ এই অধিকারগুলো কিছুটা সীমিত করতে পারে। বেশ, তাহলে মৌলিক অধিকারের সাধারণ নিয়মগুলো তো বোঝা গেল। এবার চলুন আমাদের আজকের মূল টপিক, সাম্যের অধিকারের একেবারে গভীরে প্রবেশ করি। আর তার জন্য আমাদের প্রথমেই দেখতে হবে অনুচ্ছেদ 14-কে, যেটা কি বলা হয় সাম্যের অধিকারের মূল ভিত্তি। অনুচ্ছেদ 14-তে ঠিক কি বলা আছে দেখুন, রাষ্ট্র কোনো ব্যক্তিকে আইনের দৃষ্টিতে সমতা অথবা আইন দ্বারা সমভাবে সংরক্ষিত হওয়ার অধিকার থেকে বঞ্চিত করবে না। ভাষাটা খেয়াল করুন, খুব সহজ কিন্তু অসম্ভব শক্তিশালী। আর এটাই কিন্তু আমাদের সাংবিধানিক সাম্যের একেবারে মূল কথা। এই জায়গাটা একটু ভালো করে লক্ষ্য করুন, কারণ এই একটা লাইনের মধ্যেই কিন্তু দুটো আলাদা ধারণা লুকিয়ে আছে। প্রথমটা হলো আইনের দৃষ্টিতে সমতা বা ইকুয়ালিটি বিফোর ল। এটা আমরা নিয়েছি ব্রিটিশ কনসেপ্ট থেকে। এর সোজা হলো আইনের চোখে সবাই সমান, কেউ আইনের ওপরে না। এটাকে একটা নেগেটিভ কনসেপ্ট বলা হয়, কারণ এটা রাষ্ট্রকে কিছু করতে বারণ করছে। আর দ্বিতীয় ধারণাটা হলো আইনের সমান সুরক্ষা বা ইকুয়াল প্রোটেকশন অফ লজ। এটা এসেছে আমেরিকান সংবিধান থেকে। এর হলো একই রকম পরিস্থিতিতে থাকা মানুষদের জন্য আইনও একই রকম হবে। এটা আবার একটা পজিটিভ কনসেপ্ট, কারণ এটা রাষ্ট্রকে কিছু করতে বলছে, সমতা নিশ্চিত করার জন্য সক্রিয় হতে বলছে। কিন্তু এই যে বলা হলো আইনের চোখে সবাই সমান, এরও কিন্তু কিছু ব্যতিক্রম আছে। যেমন ধরুন, দেশের রাষ্ট্রপতি বা কোনো রাজ্যের রাজ্যপাল, তারা যতদিন পদে থাকবেন ততদিন তাদের বিরুদ্ধে কিছু আইনি প্রক্রিয়া শুরু করা যায় না। একইভাবে আমাদের দেশে যে বিদেশি কূটনীতিকরা থাকেন, তারাও কিন্তু কিছু বিশেষ আইনি সুরক্ষা পেয়ে থাকেন।
আচ্ছা, অনুচ্ছেদ ১৪ তো গেল। এবার চলুন এক ধাপ এগিয়ে দেখি অনুচ্ছেদ ১৫ কি বলছে। এই অনুচ্ছেদটা নির্দিষ্ট কিছু কারণে বৈষম্য করাকে সরাসরি নিষিদ্ধ করে দিয়েছে। চলুন দেখি সেই কারণগুলো কি কি। দেখুন, অনুচ্ছেদ ১৫ বলছে রাষ্ট্র কোনো নাগরিকের বিরুদ্ধে শুধুমাত্র ধর্ম, জাতি, বর্ণ, লিঙ্গ অথবা জন্মস্থানের ভিত্তিতে কোনো রকম বৈষম্য করতে পারবে না। এখানে এই শুধুমাত্র বা অনলি শব্দটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। কেন? কারণ এর মানে হল এই ৫টা কারণ ছাড়া অন্য কোনো যুক্তিসঙ্গত ভিত্তিতে কিন্তু রাষ্ট্র আলাদা ব্যবস্থা নিতেই পারে। এই কথাটা শোনার পরে কিন্তু মাথায় একটা প্রশ্ন আসা স্বাভাবিক। যদি ধর্ম, জাতি, বর্ণের ভিত্তিতে কোনো বৈষম্য করা নাই যায়, তাহলে আমাদের দেশে যে রিজার্ভেশন বা সংরক্ষণের ব্যবস্থা আছে, বা ধরুন মহিলাদের জন্য যে বিশেষ কিছু সুবিধে দেওয়া হয়, সেগুলো কিভাবে সম্ভব? এগুলো কি তাহলে অসাংবিধানিক? এই আপাতদৃষ্টিতে জটিল মনে হওয়া প্রশ্নটার উত্তর কিন্তু ওই অনুচ্ছেদ ১৫র মধ্যেই লুকিয়ে আছে। দেখুন, আমাদের সংবিধান নির্মাতারা এটা খুব ভালো করে বুঝেছিলেন যে শুধু কাগজে কলমে সমতা দিলেই হবে না, সমাজের সত্যিকারের সমতা প্রতিষ্ঠা করতে হবে। আর তার জন্যই সংবিধান নিজেই রাষ্ট্রকে কিছু বিশেষ ক্ষমতা দিয়েছে। যেমন, রাষ্ট্র চাইলে নারী ও শিশুদের জন্য বিশেষ ব্যবস্থা নিতে পারে, আবার যারা সামাজিকভাবে বা শিক্ষাগতভাবে পিছিয়ে পড়েছে তাদের উন্নতির জন্য বিশেষ ব্যবস্থা যেমন সংরক্ষণ চালু করতে পারে। আর আপনারা তো জানেনই, হালে অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর বা ইডব্লিউএস-এর জন্য একই রকম ব্যবস্থা আনা হয়েছে। তো আমরা সাধারণ বৈষম্য নিয়ে কথা বললাম। এবার চলুন দেখা যাক কর্মক্ষেত্রের সাম্য, বিশেষ করে সরকারি চাকরির ক্ষেত্রে এই নীতিটা কিভাবে কাজ করে। আর এর সাথে দেখব সামাজিক উপাধি বা টাইটেলের বিষয়টাও। এসব কিছুর কথা বলা আছে অনুচ্ছেদ ১৬ থেকে ১৮র মধ্যে। সাম্যের অধিকারের একটা খুব গুরুত্বপূর্ণ দিক হল সরকারি চাকরিতে সমান সুযোগ। অনুচ্ছেদ ১৬ ঠিক এই কথাটাই বলে যে সরকারি চাকরির ক্ষেত্রে সব নাগরিকের জন্য সুযোগ সমান থাকবে। কিন্তু আপনারা এতক্ষণে নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন, এখানেও সেই ব্যতিক্রমের গল্পটা কিন্তু রয়েছে। আর সরকারি চাকরিতে সংরক্ষণের কথা উঠলেই যে নামটা সবার আগে আসে, সেটা হলো মণ্ডল কমিশন। ১৯৭৯ সালে এই কমিশনটা তৈরি করা হয়েছিল। এর কাজ ছিল অন্যান্য অনগ্রসর শ্রেণী বা ওবিসিদের সামাজিক এবং শিক্ষাগত অবস্থাটা খতিয়ে দেখা এবং তাদের জন্য কি করা যেতে পারে সেই বিষয়ে সুপারিশ করা। আর এই কমিশন তাদের রিপোর্টে যে সুপারিশটা করেছিল সেটা ভারতের সামাজিক ও রাজনীতিক ইতিহাসে একটা আলোড়ন ফেলে দিয়েছিল। সেটা হলো সরকারি চাকরিতে অন্যান্য অনগ্রসর শ্রেণী বা ওবিসিদের জন্য ২৭% আসন সংরক্ষণ করা। এবার আসা যাক এমন একটা অনুচ্ছেদে যা আমাদের সমাজের একটা খুব পুরনো আর কলঙ্কময় প্রথাকে শেষ করার কথা বলে। অনুচ্ছেদ ১৭। এটা খুব স্পষ্টভাবে অস্পৃশ্যতা বা আনটাচেবিলিটিকে পুরোপুরি বিলুপ্ত ঘোষণা করে। শুধু তাই নয়, এই প্রথার কোনো রকম অনুশীলনকে একটা শাস্তিযোগ্য অপরাধ হিসেবেও গণ্য করা হয়। আর সবশেষে সাম্যের অধিকারের আওতায় আমরা দেখব অনুচ্ছেদ ১৮কে। এটা সামাজিক সাম্য প্রতিষ্ঠার জন্য সমস্ত রকম উপাধি বা টাইটেল বিলুপ্ত করে দিয়েছে। মানে আগেকার দিনের মতো রাজা, মহারাজা, রায় বাহাদুর এই সব বংশানুক্রমিক উপাধি আর চলবে না। কিন্তু তার মানে কি মেধার কোনো স্বীকৃতি থাকবে না? অবশ্যই থাকবে। মিলিটারি বা একাডেমিক ডিস্টিংশন এগুলো কিন্তু চলবে। এমনকি ভারতরত্ন বা পদ্মশ্রীর মতো জাতীয় পুরস্কারগুলোকেও কিন্তু উপাধি হিসেবে ধরা হয় না, এগুলোকে সম্মাননা হিসেবে দেখা হয়। তাহলে পুরো আলোচনা থেকে এটা পরিষ্কার যে আমাদের সংবিধানের সাম্যের ধারণাটা কিন্তু খুব সহজ সরল বা একমাত্রিক নয়। এটা বেশ জটিল, এর অনেকগুলো স্তর আছে, অনেক ব্যতিক্রম আছে, আর এর উদ্দেশ্য হলো একটা সত্যিকারের সমান সমাজ তৈরি করা। কিন্তু যদি এটাই হয় সাংবিধানিক সাম্যের চিত্র, তাহলে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, আমাদের সংবিধান যে স্বাধীনতার অধিকারের কথা বলে তার আসল মানেটা ঠিক কি? সেই উত্তরটা না হয় আমরা খুঁজব আমাদের পরের